বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 6 জানুয়ারি 2026। আমাদের বাংলাদেশ বার কাউন্সিল প্রিলিমিনারি ব্যাচের পঞ্চম ক্লাস, এবং আজকে আমরা আলোচনা করব বিনা পরোয়ানায় গ্রেফতার এবং পরবর্তী কার্যক্রম। বিনা পরোয়ানায় গ্রেফতার, অ্যারেস্ট উইদাউট ওয়ারেন্ট অ্যান্ড সাবসিকুয়েন্ট প্রসিডিংস, ধারা 61 এবং 167। দেখেন, গতকাল আমরা পড়েছি যে পুলিশ বিনা পরোয়ানায় গ্রেফতার করে 54, 55, 57, 151। সাধারণ ব্যক্তি গ্রেফতার করে 59, ম্যাজিস্ট্রেট গ্রেফতার করে 64 আর 65। এখন যখন সাধারণ ব্যক্তি বা পুলিশ গ্রেফতার করছে, তখন পুলিশ ওই ব্যক্তিকে গ্রেফতারের পরে তার হেফাজতে কতক্ষণ পর্যন্ত রাখতে পারবে, এটা বলা হয়েছে 61 ধারায়। তো তার আগে 60 ধারায় কি বলছে? গতকাল পড়ছি 60 ধারা। 60 ধারায় বলেছে যে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে নিকটস্থ পুলিশের কাছে অথবা ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। এটা বলছে কোথায়? 60 ধারায়। আর 60 ধারারে আরো বিস্তারিত ব্যাখ্যা করছে 61 ধারায়। এই জায়গায় বলছে যে পুলিশ তাকে বিনা পরোয়ানায় গ্রেফতার করলো, তাকে পুলিশ তার হেফাজতে রাখতে পারবে 24 ঘন্টা, এবং এই 24 ঘন্টার মধ্যে নিকটস্থ এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে তাকে হাজির করতে হবে। আগে শুনেন, 24 ঘন্টার মধ্যে ওই বিষয়ের এখতিয়ার সম্পন্ন ম্যাজিস্ট্রেটের কাছে ওই ব্যক্তিকে কি করতে হবে? হাজির করতে হবে। এবং যদি পুলিশের মনে হয় যে এই ব্যক্তিকে আরো তদন্তের স্বার্থে আরো জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং তাকে পুলিশের হেফাজতে আরো রাখা প্রয়োজন, তখন অবশ্যই ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগবে, এবং ম্যাজিস্ট্রেট যদি অনুমতি দেয় এটারে বলে রিমান্ড আদেশ। বুঝছেন? তাহলে 24 ঘন্টা বিনা পরোয়ানায় যারা গ্রেফতার করছে তারা সর্বশেকুলে রাখতে পারবে 24 ঘন্টা। 24 ঘন্টার মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। এবং পুলিশ যদি মনে করে যে ওই ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করলে ম্যাজিস্ট্রেট কি করতে পারে, দেখেন, ম্যাজিস্ট্রেট যদি তারে জামিন দিতে পারে, জামিন দিলে তো মুক্তি হয়ে গেল, জামিন না দিলে তারা কারাগারে পাঠাবে। আর যদি মনে করে যে না, পুলিশ বলতেছে যে না, ওই ব্যক্তিকে কারাগারে না পাঠাইয়া আমার কাছে কিছুদিনের জন্য পাঠান, উনার কাছে আরো জিজ্ঞাসাবাদের আছে, এই যে ফেরত আনার যে আবেদন, এটাই বলে রিমান্ড আবেদন। রিমান্ড মানে হলো ফেরত। বুঝছেন? রিমান্ড কখনো আসামির হয়, কখনো মামলার হয়, কিন্তু আমাদের একটা, যারা আইনের ছাত্র না বা আইনের ছাত্র হলে অনেকের ধারণা রিমান্ড মানে হলো তারা অত্যাচার করা, পুলিশে নিয়ে অত্যাচার করছে। কিন্তু রিমান্ড অ্যাকচুয়ালি যে আসামিরে আনা যায় তা না, রিমান্ড মূল মামলারও হয়, মামলাও রিমান্ড হয়। আপিল আদালত কোনো মামলা যদি বিচারিক আদালতে ফেরত পাঠায়, এটারও বলে কি? রিমান্ড। আবার ম্যাজিস্ট্রেট কোনো গ্রেফতারকৃত আসামিকে পুলিশের হেফাজতে পাঠাইছে, এটাও কি? রিমান্ড। এই যে দিনেশ আমাদের মাঝে ফেরত আসছে, এটাও এক ধরনের কি? রিমান্ড। বুঝতে পারছেন? তো তাহলে রিমান্ড যে কোনো জিনিস মুখস্থ করার আগে আগে নিজের ভাষায় বুঝবেন যে এই জিনিসটা আসলে কি। রিমান্ড মানে হলো যারা বিনা পরোয়ানায় গ্রেফতার করছে, পুলিশ তারা সর্বসাকুল্যে রাখতে পারবে 24 ঘন্টা, এর মধ্যে নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে। যদি ওই ব্যক্তিরা আরো বেশি রাখার দরকার হয়, আরো জিজ্ঞাসাবাদ করার দরকার হয়, তাহলে পুলিশ ম্যাজিস্ট্রেটের কাছে যে আবেদনটা করবে এটারই বলে কি? রিমান্ড। আসেন আমরা একটু আগে 61 ধারাটা পড়ি। ধারা 61, গ্রেফতারকৃত ব্যক্তিকে 24 ঘন্টার বেশি আটক রাখা যাবে না। দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 61 ধারায় বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে গোল দিবেন 24 ঘন্টার বেশি সময় আটক রাখা যাবে না। পারসন অ্যারেস্টেড নট টু বি ডিটেইনড মোর দ্যান 24 আওয়ার্স। পরীক্ষায় প্রশ্ন আসে যে বিনা পরোয়ানায় যারা গ্রেফতার করছে তারা কতক্ষণের বেশি আটক রাখা যাবে না? 24 ঘন্টা। 61 ধারা আরো বলা হয়েছে গ্রেফতারকৃত ব্যক্তিকে 167 ধারায় ম্যাজিস্ট্রেটের বিশেষ আদেশ ব্যতীত 24 ঘন্টার অধিক সময় পুলিশ হেফাজতে আটক রাখা যাবে না। অর্থাৎ তাকে যদি 24 ঘন্টার বেশি সময় আটক রাখার দরকার হয়, তাহলে অনুমতি লাগবে কার? ম্যাজিস্ট্রেটে। আর এই বিষয়ে আলোচনা করছে কত ধারায়? 167। সুতরাং 24 ঘন্টার অধিক সময় আটক রাখতে হলে 167 ধারার ম্যাজিস্ট্রেটের নিকট হতে বিশেষ আদেশ অনুসারে আটক রাখতে হয়। আন্ডারলাইন করেন পরের লাইনটা। 24 ঘন্টা হিসাব করার ক্ষেত্রে গ্রেফতারের স্থান হতে ম্যাজিস্ট্রেটের আদালতে যাওয়ার সময় বাদ দিতে হবে। ভাইবার প্রশ্ন যে পুলিশ গ্রেফতার করার পর কোন ব্যক্তিরা কতক্ষণ রাখতে পারে? 24 ঘন্টা। এবং এই গ্রেফতারটা মনে রাখেন শুধু গ্রেফতার না, এটা হলো বিনা পরোয়ানায় গ্রেফতার। কি বলেন? বিনা পরোয়ানায়।
এবং বলে যে তাহলে 24 ঘন্টা পরে কি করবে, নিকটস্থ ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করবে। ধরেন পুলিশ যে জায়গা থেকে গ্রেফতার করছে ওই জায়গা থেকে আদালতে যাইতেই লাগবে ধরেন 12 ঘন্টা, তাহলে কি পুলিশ তারে আর 12 ঘন্টা রাখতে পারবে? না, পুলিশ 24 ঘন্টাই রাখতে পারবে, কিন্তু যাতায়াতের যে সময় আছে সেটা 24 ঘন্টা থেকে বাদ যাবে না। বুঝতে পারছেন? মানে পুলিশ সর্বসাকুল্যে রাখতে পারবে কতক্ষণ? 24 ঘন্টাই। আর যাতায়াতে লাগছে 12 ঘন্টা, তাহলে এই 12 ঘন্টা কি 24 ঘন্টা থেকে বাদ যাবে? না, 24 ঘন্টা থেকে বাদ যাবে না। আচ্ছা, এখন আমরা চলে আসি এই যে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কারা? বিচারিক ম্যাজিস্ট্রেট প্রেরণ। তাহলে যদি বলে বিনা পরোয়ানায় গ্রেফতার করার পরে কি নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে হাজির করতে হবে না জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ভারপ্রাপ্ত কর্মকর্তা বা সাব ইন্সপেক্টর পদে নিম্ন পদস্থ না এমন তদন্তকারী কর্মকর্তা নির্ধারিত ডায়েরিতে লিখিত ঘটনা সম্পর্কিত তথ্যের নকল সহ গ্রেফতার এবং আটককৃত অভিযুক্তকে 100 আন্ডারলাইন করবেন 167 ধারার অধীন গোল দিবেন 2টি কারণে থানার নিকটতম জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করতে পারে। তাহলে কয়টা কারণে প্রেরণ করবে? 2টা কারণে। 2টা কারণ কি কি দেখেন? পুলিশ 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারে, ওনার যে আসামিরে গ্রেফতার করছে ওই আসামিরে 24 ঘন্টার মধ্যে ওই মামলার তদন্ত শেষ যদি করতে না পারে তাহলে অবশ্যই ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাবে। আর অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আন্ডারলাইন করবেন অভিযোগ এবং তথ্য সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাসযোগ্য হলে, এবং যদি মনে হয় যে না এ তো অপরাধ করছেই এবং এরে আরো জিজ্ঞাসাবাদ করা দরকার, তাহলে আরো নতুন তথ্য উদ্ঘাটিত হতে পারে। এজন্য একটা জিনিস মনে রাখবেন, এখনই শুনে রাখেন, আমরা সামনে পড়বো তো, ধরে নিচ্ছি আপনারা কেউ কিছু জানেন না, থানায় মামলা করলে সেটা হয় জিআর মামলা বা নন জিআর মামলা, আর কোর্টে মামলা করলে সেটা হয় সিআর মামলা। এজন্য জিআর মামলাতেই রিমান্ডের আবেদন করা যায়, কোর্টে যে মামলা করে সিআর মামলা ওই মামলায় রিমান্ডের আবেদন করা যায় না। সিআর মামলার ক্ষেত্রে একটা আমরা যখন সামনে পড়বো তখন আরো ভালো বুঝবেন, সিআর মামলায় সবকিছু সাজানো, আসামি এই কয়জন, সাক্ষী এই কয়জন, এবং সিআর মামলা আমলে নেওয়া মানে আসামি যা আছে তাই, ওই জায়গায় নতুন করে ঢুকানোর কোনো সুযোগ নাই। কিন্তু গুরুতর অপরাধ, হত্যা মামলা, গুরুতর আঘাতের মামলা, এই মামলাগুলো কখনোই সরাসরি কোর্টে হয় না, এই মামলাগুলো হয় কোথায়? থানায়। আর থানায় হলে এই জায়গায় ওই যে পুলিশের রিমান্ডে নেওয়ার সুযোগ আছে, মানে সে নিত্য নতুন তথ্য উদ্ঘাটিত করতে পারে। আর সামনে গিয়ে আমরা জানবো যে একবার চার্জশিট দেওয়ার পরও আরো চার্জশিট দেওয়া যায়। তো আপাতত যদি না বুঝে থাকেন মনে করবেন যে 167 ধারায় রিমান্ডে মানে ম্যাজিস্ট্রেটের কাছে পাঠায় কয়টা কারণে? 2টা কারণে। এক হলো 24 ঘন্টার মধ্যে তদন্ত শেষ করতে না পারলে, আর 2 হলো অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ বা তথ্য কি হলে? সুপ্রতিষ্ঠিত বলে বিশ্বাস হলে। এখন আমরা একটু চলে আসি ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুর, নতুন একটা নোট দিছি, সেই নোটে চলে আসেন 167 ধারা। যারা যারা পান নাই নতুন নোট সামনে থেকে নেন পিডিএফ। দিনেশ সাহেব একটা কাগজ পাইছেন? আরে দিনেশ পাই নাই, পড়াই হবে না, নেন। দিনেশ সাহেব পরপর 2 দিন আসলেন যে, আপনি কি উদ্দেশ্য? দেখেন তো এখানে আমরা প্রথমে তো 69 70 আছে, 167 ধারে চলে আসেন। 167 পাইছেন? পড়ি দেখেন। ধারা 167, পুলিশ হেফাজতে বা জুডিশিয়াল হেফাজতে অভিযুক্তকে আটক আদেশ। 2025 সালের সংশোধনীর আগে আমাদের ফৌজদারি কার্যবিধিতে শুধু রিমান্ডের বিধান ছিল, কিন্তু বর্তমানে রিমান্ডের পুলিশ রিমান্ড ছিল, বর্তমানে পুলিশ রিমান্ডের সাথে সাথে আরো একটা বিধান যোগ করা হয়েছে, সেটা হলো বিচারিক হেফাজত, যেটাকে বলে জুডিশিয়াল কাস্টডি।
আগে ছিল শুধু পুলিশ কাস্টডি, মানে আগে 24 ঘন্টার ভিতরে তদন্ত শেষ করতে না পারলে পুলিশের কাছে ফেরত পাঠাতো, এটারে বলতো রিমান্ড। বাট এখন এই পুলিশ রিমান্ডের সাথে সাথে আরো একটা বিধানের সংযোজন করেছে, সেটা কি? জুডিশিয়াল কাস্টডি। একটু পড়ি দেখেন। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 দ্বারা 167 উপধারা 2 আন্ডারলাইন করেন, 167 উপধারা 2 সংশোধন করে গ্রেফতারকৃত অভিযুক্তকে রিমান্ডে বা বিচার বা হেফাজতে আটকাদেশ সংক্রান্ত বিধান পরিবর্তন করা হয়েছে। তার মানে 2025 সালে রিমান্ড সংক্রান্ত বিধানাবলী কি করছে? পরিবর্তন করছে। বিদ্যমান পুলিশ রিমান্ড বা পুলিশ হেফাজতের আন্ডারলাইন করেন পাশাপাশি বিচারিক হেফাজত বা জুডিশিয়াল কাস্টডি মর্মে নতুন বিধান চালু করা হয়েছে। তাহলে নতুন একটা বিধান করেছে, সেটাকে কি বলে? জুডিশিয়াল কাস্টডি বা বিচারিক হেফাজত। সুতরাং সংশোধিত 167(2) ধারায় আন্ডারলাইন করবেন 2 প্রকারের হেফাজতের বিধান উল্লেখ আছে। কয় প্রকারের? 2 প্রকারের। 2 প্রকারের কি কি? 1 নম্বরে দেখেন পুলিশ হেফাজত, কাস্টডি অফ পুলিশ, আর একটা হচ্ছে কি বিচারিক হেফাজত, জুডিশিয়াল কাস্টডি। এখন আমরা তো মোটামুটি জানি যে পুলিশ হেফাজতে পাঠায়, এটা হলো রিমান্ড। বিচারিক হেফাজতটা কি? সো আগে পুলিশ হেফাজতের কি সংশোধন করছে এটা একটু যদি দেখি, দেখেন পুলিশ হেফাজতে অভিযুক্তকে আটক আদেশ। এখানে বলতেছে যে এই ধারার অধীন, জফলাটা কেটে দেন, এই ধারার অধীন কোন অভিযুক্তকে যে ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করা হয়েছে বা অন্য কোনো পন্থায় হাজির করা হয়েছে, তিনি মামলাটি আন্ডারলাইন করবেন বিচার করার এখতিয়ার থাকুক বা না থাকুক, সময় সময় উক্ত গ্রেফতারকৃত ব্যক্তিকে আন্ডারলাইন করবেন পুলিশ হেফাজতে বা রিমান্ডে এককালীন আন্ডারলাইন করবেন সর্বোচ্চ 15 দিনের জন্য আটক আদেশ দিতে পারেন। 15 দিন শব্দটা গোল্ডেন, সর্বোচ্চ 15 দিন। একটু খেয়াল করেন, আগে একটা মামলায় রিমান্ডে পাঠাইতে পারতো একবারে 15 দিন, মানে একবার রিমান্ড চাইছে সর্বোচ্চ কয় দিন? 15 দিন। ওই মামলায় আবার রিমান্ড চাইলে সর্বোচ্চ কয় দিন? 15 দিন। ওই মামলায় আবার চাইলে কতদিন? 15 দিন। মানে একবারে পাঠাইলে সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করতে পারতো কতদিন? কিন্তু বর্তমানে 2025 সালের সংশোধনীতে আইন হয়েছে যে রিমান্ড আপনি যে কয়বারই চান না কেন, এক মামলায় সর্বোচ্চ রিমান্ড মঞ্জুর করবে কতদিন? 15 দিন। এখন নিয়ম হয়েছে সর্বসাকুল্যে 15 দিন, আর আগে কি ছিল? প্রতিবারে সর্বোচ্চ 15 দিন। বুঝতে পারছেন? তাহলে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসবে যে রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বসাকুল্যে কতদিন? 15 দিন। যে রিমান্ড মঞ্জুর করবে তার কি বিচারের ক্ষমতা থাকা লাগবে? ম্যাজিস্ট্রেটের বিচারের ক্ষমতা কি থাকুক বা না থাকুক, এই বিষয়টা যারা কোর্টে যান তারা ভালো বুঝবেন। ধরেন একটা হত্যা মামলা বিচার করে হলো দায়রা জজ, কিন্তু রিমান্ড চাইতেছি কার কাছে? আমলি আদালতে, ম্যাজিস্ট্রেটের কাছে। তার মানে ম্যাজিস্ট্রেটের তো ওনার বিচারের এখতিয়ার নাই, কিন্তু তবুও উনি এটা কি করতে পারে? রিমান্ড মঞ্জুর করতে। তাহলে রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কি বিচারিক ক্ষমতা থাকা লাগবে? না। তারপরে দেখেন মামলাটি বিচারের বা বিচারের জন্য প্রেরণের এখতিয়ার তার না থাকলে এবং আরো আটক রাখা অপ্রয়োজনীয় মনে করলে তিনি অভিযুক্তকে এখতিয়ার সম্পন্ন একই ম্যাজিস্ট্রেটের নিকট প্রেরণ করবেন। তবে শর্ত থাকে যে, আন্ডারলাইন করেন, তৃতীয় শ্রেণীর কোন ম্যাজিস্ট্রেট এবং সরকার কর্তৃক এই বিষয়ে বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত নন এমন কোন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পুলিশ হেফাজতে আটক রাখার অনুমতি দিবেন না। অর্থাৎ বর্তমানে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট কোন রিমান্ড মঞ্জুর করতে পারবে না, আর দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটও পারবে না। তবে পারবে যদি তারা কি দেওয়া হয়? বিশেষ ক্ষমতা দেওয়া হয়। তাহলে এই জায়গা আমাদের কতগুলা প্রশ্ন আছে দেখেন, যে রিমান্ড সম্পর্কে আছে কত ধারায়? 167। রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বোচ্চ কতদিন? 15 দিন। আগে ছিল প্রতিবারে 15 দিন করে নাকি, এখন সর্বসাকুল্যে 15 দিন। রিমান্ড মঞ্জুরের ক্ষেত্রে বিচারের করার এখতিয়ার থাকতে হবে, থাকতেও পারে নাও পারে। আর তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করতে পারবে? পারবে। দ্বিতীয় শ্রেণীর পারবে? পারবে, যদি তারা কি দেয়? বিশেষ ক্ষমতা দেয়। বুঝছেন? আচ্ছা, তৃতীয় শ্রেণীর বিশেষ ক্ষমতা দিলেও পারবে না, আগে পারতো, বর্তমানে পারবে না। এরপরে দেখেন নতুন সংশোধনের মাধ্যমে পুলিশের হেফাজতে 15 দিনের অধিক মেয়াদের আটক আদেশ প্রদানে ম্যাজিস্ট্রেটের ক্ষমতার উপর কি করা হয়েছে?
বিধিনিষেধ আরোপ করা হয়েছে এবং বিধান করা হয়েছে যে কোনো ম্যাজিস্ট্রেট কোনো নির্দিষ্ট মামলায় অভিযুক্ত ব্যক্তিকে মোট 15 দিনের অধিক সময় ধরে পুলিশ হেফাজতে আটক রাখার আদেশ দিবে না। এবং আন্ডারলাইন করবেন, যেখানে আরো আটক রাখা প্রয়োজন বলে মনে করা হয়, ম্যাজিস্ট্রেট অভিযুক্তকে ব্যক্তিগতভাবে, আন্ডারলাইন করবেন টোটালি, বা ইলেকট্রনিক লিঙ্কেজের মাধ্যমে, ব্যক্তিগতভাবে অথবা কি ইলেকট্রনিক লিঙ্কেজের মাধ্যমে, ভিডিও লিঙ্কেজের মাধ্যমে হাজির করার পর, মানে সে সরাসরি ম্যাজিস্ট্রেটের কাছে হাজির হবে অথবা তার ওই যে জুমে হাজির করবে, হাজির করার পর বিচারিক হেফাজতে বা জুডিশিয়াল কাস্টডিতে ধরনের আটক রাখার অনুমতি দিতে পারে। বিচারিক হেফাজতে এই ধরনের আটক রাখার অনুমতি দিতে পারে। তার মানে কাহিনী বুঝেন, রিমান্ডে সর্বসাকুল্যে রাখতে পারবে কতদিন? 15 দিন। এর চেয়ে বেশি যদি রাখার দরকার হয়, রিমান্ড আবেদন মঞ্জুর করবে? করবে না। তাহলে পাঠাতে পারে কার কাছে? বিচারিক হেফাজতে, জুডিশিয়াল কাস্টডি। এখন যদি বলেন বিচারিক হেফাজত কি জিনিস, পরের লাইনটা, পরের প্যারাটা দেখেন। এই অধ্যায়ের উদ্দেশ্য পূরণকল্পে বিচারিক হেফাজত বলতে তদন্তের সময়, আন্ডারলাইন করেন, তদন্তের সময় বা ম্যাজিস্ট্রেট বা আদালতের আদেশে কোনো অভিযুক্তকে পুলিশ হেফাজত ব্যতীত কারাগারে বা অন্য কোনো হেফাজতে আটক রাখাকে বোঝায়। মানে এই জায়গায় বলছে যে বিচারিক হেফাজত বলতে পুলিশের কাছে না, অন্য কোথাও আটক রাখার আদেশ দিতে পারে। কে আদেশটা দিবে? ম্যাজিস্ট্রেট। তাহলে বর্তমানে 167 ধারায় আরো রিমান্ডের পাশাপাশি আরো একটা বিধান করা হয়েছে, সেটাকে কি বলে? জুডিশিয়াল কাস্টডি বা বিচারিক হেফাজত। এখানে উল্লেখ্য যে বিচারিক হেফাজতে কতদিন রাখবে তার কোনো দিনক্ষণ কিন্তু এই জায়গায় বলে নাই, বুঝছেন? কিন্তু রিমান্ডের দিনক্ষণ আছে, কতদিন? 15 দিন। তারপরে আরো একটা বিধান সংযুক্ত করতে, সেটা হলো হেফাজতে হস্তান্তরের আগে অভিযুক্তকে মেডিকেল অফিসার কর্তৃক পরীক্ষা করা, আন্ডারলাইন করেন, ডিবিআই। আগে রিমান্ডের ক্ষেত্রে মেডিকেল পরীক্ষার কোনো বিধান ছিল না, কিন্তু ওই যে একটা বদনাম আছে বা সত্যতাও আছে যে রিমান্ডে থেকে আসার পর সে আর হাঁটাচলা করতে পারে না, শোনা যায় যে তার শারীরিক ভাবে অনেক অত্যাচার করা হয়েছে। তো এই কারণে নিয়ম করা হয়েছে, এই যে পড়বো, যে রিমান্ডে নেওয়ার আগে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে, রিমান্ডে নেওয়ার পরে তার স্বাস্থ্য পরীক্ষা করতে হবে। তাহলে বোঝা যাবে যে রিমান্ডে নেওয়ার পর তার উপর কোনো টর্চার করা হয়েছে কিনা। এবং যদি টর্চার করা হয় তাহলে রিমান্ডের দায়িত্বে যারা ছিল তাদের বিরুদ্ধে কি নেওয়া হবে? অ্যাকশন নেওয়া হবে বা আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে। এটা এখন অফিসিয়ালি সংযুক্ত করতে, কিন্তু আগে এই বিধান ফৌজদারি কার্যবিধিতে ছিল না। আর এই যে মেডিকেলি পরীক্ষা করা বা অন্যান্য বিধিবিধান, এই সব কিছু আসছে ওই যে ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলায়, বুঝলেন? ওই জায়গায় নির্দেশনা দিছিল যে এই করতে হবে। এখন আর ব্লাস্ট ভার্সেস বাংলাদেশ মামলার রেফারেন্স দেখানোর দরকার নাই। আগে যদি মেডিকেল ট্রিটমেন্ট করাইতে হতো তাহলে আদালতে মামলার রেফারেন্স দেখাইতে হতো যে এই মামলায় এই নির্দেশনা দিছে। আগে করতে বাধ্য ছিল না, কিন্তু এখন করতে কি বাধ্য। বলেন। অন্য কোনো অপরাধী স্বীকার করার জন্য সার্চ করা হয়েছে। কে সার্চ করবে? সার্চ বলতে কি বোঝেন? স্বীকার করার জন্য করা হয়েছিল পানিশমেন্ট। কে জিজ্ঞাসা করবে এটা বলেন তোমারে? পুলিশ? আপনার কি মনে হয় সাক্ষ্য আইনে কি বলছে বলেন? সাক্ষ্য আইনে আপনি যদি রিমান্ডে যায় যদি স্বীকারও করেন যে আমি হত্যা করছি, পুলিশের কাছে হত্যা করতে বললেন, এটা সাক্ষ্য হিসেবে ব্যবহার করা যাবে? মারামারি তো পরের কথা, তারে আপনি ফিজিক্যালি টর্চার তো পরের কথা, সে যদি নিজেও নিজের ইচ্ছায় কি করে স্বীকার করে, পুলিশের কাছে কোনো দাম আছে? দাম নাই। পুলিশ তখন ডাকবে কারে? ম্যাজিস্ট্রেটে, বা ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যাবে যে তোর যা স্বীকার করার ম্যাজিস্ট্রেটের কাছে স্বীকার করো। তাও 164 কি বলা আছে যে ম্যাজিস্ট্রেট তাকে জিজ্ঞাসা করবে যে আপনি কি স্বীকার করতে চান কিনা। যদি চান তাহলে আপনার বিরুদ্ধে ব্যবহার করা যাবে। এখন বাস্তবে হয়তোবা অনেক ফাঁক ফোকর আছে, অনেকে অত্যাচার করে, অনেকে জোরপূর্বক 164 করে, বা অনেকে ভয় দেখায়, অনেক কিছু করে। বাট আইনের ভাষায় যে ওই যে আমাদের মাহবুব সাহেব যে কথাটা জিজ্ঞাসা করছে যে তারা কি ভয় দেখাইয়া বা জোর করে তার কাছ থেকে কোনো স্বীকার করা যাবে কিনা, জোর করা তো পরের কথা। সে যদি স্বেচ্ছাও পুলিশের কাছে কোনো কিছু স্বীকার করে
ওই স্বীকারোক্তির কোনো আইনগত কি নাই, মূল্য নাই, শুধু ওই স্বীকারোক্তির উপর ভিত্তি করে যদি কোনো আলামত উদ্ধার করে ততটুকু সাক্ষ্য হিসেবে ব্যবহৃত হতে পারে। বুঝতে পারছেন? আর এই সকল কথা বলা আছে কোথায়? সাক্ষ্য আইনে। আচ্ছা, তো তাহলে 167 ধারার উপধারা 2 এর অধীনে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে আটক রাখার অনুমতি প্রদানকারী একজন ম্যাজিস্ট্রেট, আন্ডারলাইন করবেন, অভিযুক্ত ব্যক্তিকে হেফাজতে হস্তান্তর করার পূর্বে নিকটতম গোল দিবেন সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্তকে পরীক্ষা করার আদেশ দিতে পারেন। মানে এটা দিতে উনি বাধ্য না, কিন্তু আপনি আবেদন জানাইতে পারেন। এখন ওনার কাছে আপনি আবেদন করেন না, উনি নিজের স্থায়ী দিতেও পারে নাও পারে, বাট আপনি তার কাছে আবেদন করতে পারেন যে ওনার এই ধারায় এই কথা আছে, আমি আশঙ্কা করতেছি আমার আসামির উপরে অত্যাচার হতে পারে, তো তার আগে তার একটা পরীক্ষা করা প্রয়োজন, পরীক্ষা করার অনুমতি দিতে মর্জি হয়। এবং পুলিশ হেফাজতের মেয়াদ শেষ হওয়ার পর অভিযুক্ত ব্যক্তিকে অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই, আন্ডারলাইন করেন, অপ্রয়োজনীয় বিলম্ব ছাড়াই ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। তাহলে রিমান্ডের সময় শেষ হওয়ার সাথে সাথে কি করতে হবে? ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করতে হবে। যদি এই ধরনের হাজিরার পরে অভিযুক্ত ব্যক্তির শরীরে, আন্ডারলাইন করবেন, কোনো আঘাতের চিহ্ন দেখা যায়, অথবা অভিযুক্ত ব্যক্তি অভিযোগ করে যে এই ধরনের হেফাজতে তাকে নির্যাতন করা হয়েছে, তিনি সরাসরি বলতেছে যে আসামি বলতেছে যে আমার কি করছে, নির্যাতন করছে, তাহলে ম্যাজিস্ট্রেট নিকটতম সরকারি হাসপাতালের একজন মেডিকেল অফিসার দ্বারা অভিযুক্ত ব্যক্তিকে পরীক্ষা করার নির্দেশ দিবেন, এবং যেখানে মেডিকেল রিপোর্টে প্রকাশ পায় যে পুলিশ হেফাজতে অভিযুক্ত ব্যক্তিকে নির্যাতন করা হয়েছে, ম্যাজিস্ট্রেট আইন অনুসারে পদক্ষেপ নেবেন। বুঝছেন? এই পীযূষ, আজকের কাগজ পান নাই? ওনার একটা দেন তো। কি পদক্ষেপ নেবে এটা তো বলেন। কি পদক্ষেপ নেবেন ওনার মন যাচাই তাই নেবেন, সংশ্লিষ্ট ওনার যে নিয়োগকারী তাদের বিরুদ্ধে যে পেশাদার যে স্টেপ নেওয়া যায় সেই নির্দেশ দিবে। উনি তাদের সরাসরি শোকজ নোটিশ দিতে পারে যে কেন আপনি আপনার বরখাস্ত করা হবে না, যে কোনো ম্যাজিস্ট্রেটের নির্দেশের ক্ষমতা আছে। বুঝছেন? এই হলো 167 ধারার বিধানাবলী। তো আমরা একটা আইন পাঠে ফেরত আসি। যে রিমান্ডে নিলে বেশি মারতে পারবে না, কম মারার কথা কি বলছে কোথাও? বেশি তো পরের কথা, কম মারার কথাও তো বলে নাই। আইনের ভাষায় রিমান্ড মানে কি? জিজ্ঞাসাবাদ। এই আপনার গলা ভাঙছে কেন? মিছিল দিচ্ছেন নাকি? আচ্ছা দেখেন, আচ্ছা দেখেন, আচ্ছা ম্যাজিস্ট্রেট কর্তৃক অভিযুক্তকে আটক বা রিমান্ড মঞ্জুর করা, এটা আমরা অলরেডি পড়ে ফেলেছি। বর্তমানে রিমান্ড মঞ্জুর করতে পারে সর্বোচ্চ কতদিন? 15 দিন। আর এখানে আরেকটা বিধান আছে দেখেন, একটু তো জেনে রাখা বলো, এখানে একটু চলে আসি। জেনে রাখা বলো ডান সাইডে পাইছেন? জেনে রাখা বলো, এখানে বলা আছে যে সর্বোচ্চ 15 দিনের রিমান্ড বা পুলিশ হেফাজতে রিমান্ডের আদেশ দিতে পারে, এটা আমরা জানি। পরেরটা দেখেন, সর্বোচ্চ তদন্তের মেয়াদ 120 দিন, এটা নির্দেশনামূলক, বাধ্যতামূলক না। অর্থাৎ বর্তমানে কোন তদন্ত শেষ করতে হবে কত, মানে বর্তমানে তো না, মানে 167(5)-এ পুলিশ তদন্ত শেষ করবে কয় দিনের মধ্যে? 120 দিনের মধ্যে। এটা হলো 167(5)-এ আছে, নিচে লেখা আছে, সমস্যা নাই। আর 120 দিনের মধ্যে তদন্ত শেষ না করতে পারলে আসামিকে কি দিতে হবে? জামিনে মুক্তি দিতে পারে। অর্থাৎ বিষয়টা হলো এরকম যে একজন আসামিকে ধরছে, ধরার পরে তারা জামিন টামিন দেয় নাই, আবার পুলিশও 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, তখন আদালতে জামিন চাওয়া যেতে পারে যে ওনার, যেহেতু আমার আসামি এতদিন ধরে কারাগারে আছে এবং 120 দিনের মধ্যে তদন্ত শেষ করতে পারে নাই, তো আমার আসামি জামিন পাওয়ার হকদার 167 কত ধারা? 5 ধারা। 167(5) কোনটা ভাই?
আচ্ছা, ওটা পরে আসি, দাঁড়ান। তৃতীয় বা দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি তাকে বিশেষভাবে ক্ষমতা না দেওয়া হয় তাহলে 167 ধারায় আটক আদেশ দিতে পারবে না, এটা সঠিক না। এখন দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিলে পারবে, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে ক্ষমতা দিলেও কি পারবে না। ওই যে ওই নোটে বলা আছে যে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটকে বিশেষ ক্ষমতা দিলেও কি পারবে না। আর 167(5) ধারায় জামিন মঞ্জুর করা আদালতের কি ক্ষমতা? বিবেচনামূলক ক্ষমতা। এখন আমরা 167(5) ধারাটা একটু বিস্তারিত পড়বো। দেখেন 167(5)-এ বলছে যে 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে, ফৌজদারি কার্যবিধির 167 ধারায় পুলিশের তদন্তের সর্বোচ্চ মেয়াদ 120 দিন উল্লেখ করা হয়েছে, এটা নির্দেশনামূলক। যদি উক্ত 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হয় তাহলে 167(5) ধারায় যে ম্যাজিস্ট্রেট অপরাধটি আমলের এখতিয়ার সম্পন্ন, বা যে ম্যাজিস্ট্রেট তদন্ত করার কি দিয়েছে, নির্দেশ দিয়েছে, সে আসামিকে জামিনে মুক্তি দিতে আদেশ দিতে পারে যদি না, আন্ডারলাইন করবেন অপরাধটির জন্য আন্ডারলাইন করেন, শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের অধিক কারাবাস হয়। মানে হলো ম্যাজিস্ট্রেট আদালতে যদি মামলাটা থাকে এবং 120 দিনের মধ্যে তদন্ত শেষ হয় নাই, তাহলে ম্যাজিস্ট্রেট আদালতে জামিন চাইলে দিতে পারে যদি ওই অপরাধটার শাস্তি মৃত্যুদণ্ড হয়, যাবজ্জীবন কারাদণ্ড হয় বা 10 বছরের বেশি হয়, তাইলে আবার দিবে না। ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেবে শুধুমাত্র সেইগুলার যেগুলার শাস্তি মৃত্যুদণ্ডও না, যাবজ্জীবন কারাদণ্ড বা না 10 বছরের অধিকও। ছোট্ট উদাহরণ দিই, ধরেন একজন যে হত্যা মামলায় ধরছে, ধরার পর ওই মামলাটা আমলি আদালতেই আছে, এখনো বিচারিক আদালতে যায় নাই, মানে ওই মামলার তদন্তই এখনো শেষ হয় না, এখন ওই ব্যক্তির জামিনও দেয় নাই, 120 দিনের বেশি হয়ে গেছে। এখন আসামি পক্ষের আইনজীবী যে যদি বলে জামিন চাইতেছে ওই আমলি আদালতে ম্যাজিস্ট্রেটের কাছে, যে অনার 120 দিনের মধ্যে আমার এই মামলার তদন্ত প্রতিবেদন দেয় নাই, তদন্ত শেষ হয় নাই, তো আমার আসামির 167(5) ধারায় জামিন দেওয়া হোক, বলেন তো এই জামিন চাওয়ার ক্ষমতা ওনার আছে কিনা? কারণ ওইটা তো ওই জামিন দিতে পারে যদি সেটা শাস্তি মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড বা 10 বছরের বেশি না হয়, কিন্তু এখানে যে মামলাটা সেটা কি মামলা? মৃত্যুদণ্ড। এই ক্ষেত্রে কিন্তু জামিন চাওয়া এই ক্ষেত্রে যাবে না। তবে দেখেন দায়রা আদালত আবার সব পারে। দায়রা আদালত তার সন্তুষ্টি অনুযায়ী মৃত্যুদণ্ডে দণ্ডনীয় অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ বা 10 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধের ক্ষেত্রেও আসামিকে জামিন দিতে পারে। দায়রা আদালত পারে না? দায়রা আদালত পারে। তবে এই জায়গায় আবার কথা আছে, সেই কথা হলো যে একটু লিখে রাখেন যে 167(5) ধারার ক্ষেত্রে 167(5) ধারার ক্ষেত্রে 167(5) ধারার ক্ষেত্রে একটু লেখেন 167(5) ধারার ক্ষেত্রে দণ্ডবিধির 400 ও 401 ধারার 400 ও 401 ধারার অপরাধ প্রযোজ্য নয়। 167(5) ধারার ক্ষেত্রে দণ্ডবিধি 400 ও 401 ধারার অপরাধ প্রযোজ্য নয়। একটু লেখেন, তারপর আমি ব্যাখ্যা দিচ্ছি। তার আগে একটু ছোট্ট করে লিখতে পারেন, 400-র নিচে এটা হলো ডাকাত দলের সদস্য, আর 401-এ আছে চোর দলের সদস্য। 400 ধারায় শাস্তি আছে ডাকাত দলের সদস্য হওয়ার, আর 401-এ শাস্তি আছে কি চোর দলের সদস্য হওয়ার। পাইছেন? আচ্ছা, তো তাহলে এখানে যে বিষয়টা খেয়াল করেন, ডাকাত দলের সদস্য বা চোর দলের সদস্য হলে এই 167(5) ধারার সুবিধা আপনি পাবেন না।
আপনি 120 দিনের মধ্যে তদন্ত যদি শেষ নাও হয় তবুও কি জামিন দেবেন। এখন যদি বলেন তাহলে স্যার এই ধারার অপরাধ করলে কি জীবনেও জামিন পাবে না? জামিন তো সে পেতেই পারে, কিন্তু এই 167 পাশে পাবে না। জামিনের বিধান তো আমাদের দণ্ডবিধিতে অসংখ্য জায়গায়, মানে ফৌজদারি কার্যবিধির অসংখ্য জায়গায় আছে নাকি? আচ্ছা, তো জেনে রাখা ভালো, তো একটু চলে আসি, দেখেন জেনে রাখা ভালো। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 167 ধারা রিমান্ডের আদেশ কারণ সহ প্রেরণ করবে যথাক্রমে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের নিকট। পুরাতন বইতে নাই, একটু মনে রাখতে হবে বিবিআই। মানে রিমান্ডটা যদি মঞ্জুর করে, এইভাবে লিখেন, রিমান্ড যদি মঞ্জুর করে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, তাহলে এটা তারা জানাবে কারে? সিজেএম বা সিএমএম রে। রিমান্ড যদি মঞ্জুর করে কে কে? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট অথবা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। তাহলে তারা রিপোর্ট করবে কারে? চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট অথবা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটকে। বুঝছেন? বিবিআই। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 167 ধারা রিমান্ডের আদেশ কারণ সহ প্রেরণ করবে যথাক্রমে দায়রা আদালত বা মহানগর দায়রা আদালতের নিকট। যদি রিমান্ডটা মঞ্জুর করে স্বয়ং সিজেএম অথবা সিএমএম, তাহলে উনরা আবার রিপোর্ট করবে কারে? দায়রা জজ আদালত বা মহানগর দায়রা জজ আদালত। মনে রাখা সহজ। প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট মেট্রোপলিটন যদি মঞ্জুর করে তাহলে সিজেএম অথবা সিএমএম, আর যদি মঞ্জুর করে সিজেএম বা সিএমএম তাহলে পাঠাই দিবে দায়রা জজ বা মহানগর দায়রা জজের কাছে। বুঝছেন? এখানে একটা কথা লেখেন যে 173 খ ধারার বিধান অনুসারে 173 খ ধারার বিধান অনুসারে 173 খ ধারার বিধান অনুসারে অপরাধ সম্পর্কিত তথ্য প্রাপ্তির তারিখ থেকে অপরাধ সম্পর্কিত তথ্য প্রাপ্তির তারিখ থেকে ষাট কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। অপরাধ সম্পর্কিত তথ্য প্রাপ্তির তারিখ থেকে 60 কার্য দিবসের মধ্যে তদন্ত শেষ করতে হবে। না, এটা নতুন ধারা 173 খ লিখছেন। এখন কথা হলো 167 পাশে বলছে যে তদন্ত শেষ করবে কত দিনের মধ্যে? 120 দিনে। আবার 173 খতে বলছে কত? 60 দিন। এখন 167 পাস কিন্তু বাতিল করে নাই, আবার নতুন 173 খ ধারা সংযুক্ত করছে। তাহলে এই দুইটা ধারা কি পরস্পর বিরোধী? না, পরস্পর বিরোধী না। একটু কাহিনী শুনেন। এই জায়গায় জোর দিছে যে তদন্ত শেষ করতে হবে 60 দিনের মধ্যে, শুধু 60 দিনের মধ্যে 173 খ। তবে যদি কোনো আইও ইনভেস্টিগেটিং অফিসার তদন্ত শেষ করতে না পারে,
তাহলে কি কারণে তার তদন্ত শেষ করতে পারলো না, এই বিলম্বের কারণ আবার আদালতকে কি করতে হবে? অবহিত করতে হবে। বিলম্ব তার হতে পারে, কিন্তু কারণ অবহিত করতে হবে। এবং বিলম্ব হতে হতে দেখা গেল যে আদালত তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারে, ওই যে তার পেশাগত আচরণ বিধি সংক্রান্ত পদক্ষেপ নিতে পারে, যে কেন বিলম্ব হলো। আর যদি বিলম্ব হতে 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 120 দিন কি হয়ে যায়, পার হয়ে যায়, তাহলে আবার 167(5)-এ আমি কি চাইতে পারবো? জামিন চাইতে পারবো, যে যেহেতু এতদিনের মধ্যে তদন্ত শেষ করা যায় নাই, তাহলে আমারে 167(5)-এ কি দেওয়া হোক, জামিন দেওয়া হোক। তাহলে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে, যদি বলে 173(খ)-তে তদন্তের সময়সীমা কত, 60 কার্যদিবস নাকি? আর 167(5)-এ কতদিন, 120 দিন। বুঝছেন? এই হলো কথা। আর রিমান্ড তো মোটামুটি আমরা জানলাম। আর নতুন একটা বিধান যুক্ত করছে, সেটা কি? জামিন, মানে জুডিশিয়াল কাস্টডি। জুডিশিয়াল কাস্টডিতে কয়দিন আটক রাখা যায়? নির্দিষ্ট নাই। আমরা বিগত বছর প্রশ্ন চলে আসি, তার আগে আবার একটু মনে রাখেন, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিমান্ড মঞ্জুর করলে জানাবে কারে? সিজিএম বা সিএমএম। আর সিজিএম বা সিএমএম রিমান্ড মঞ্জুর করলে জানাবে কারে? দায়রা জজ বা মহানগর দায়রা জজ। তো এটা এইভাবে মনে রাখেন যে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ওনাদের বসকে সিজিএম বা সিএমএম, আর যখন স্বয়ং সিজিএম বা সিএমএম রিমান্ড মঞ্জুর করতেছে, তাহলে ওনাদের বসকে দায়রা জজ বা মহানগর দায়রা জজ ওনাদের জানাবে। বিগত বছরের প্রশ্ন আসেন, বিগত বছরের প্রশ্ন যে তদন্তকালে ম্যাজিস্ট্রেট কোন আসামিকে পুলিশ হেফাজতে রাখার জন্য তদন্তকারী পুলিশ কর্মকর্তাকে ক্ষমতা দিতে পারে অনধিক কত, 15 দিন। এই অনলাইনে যারা ক্লাস করতেছেন, আপনাদের কি কথা শোনা যাচ্ছে না বেঁধে বেঁধে যাচ্ছে, একটু জানান। হ্যালো, হ্যাঁ মিউট আনমিউট করে দিছি, বলেন, জানান বেঁধে বেঁধে যাচ্ছে কিনা। স্যার 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 স্পষ্ট না আছে, শুনতে অসুবিধা পাচ্ছি স্যার। শুনতে স্যার পাচ্ছেন? ক্লিয়ার আছে স্যার। রিয়েলমি স্যার 8 শোনা প্রো যায়? কে? স্যার ওকে 8 শোনা প্রো যায় কে? ঠিক মতো স্যার? রিয়েলমি 8 প্রো কে ভাই? জানি না স্যার। এই রিয়েলমি কথা রিয়েলমি বলেন। 8 প্রো এটা আমি স্যার। আমি কে? তসলিম। তসলিম সাহেব। আপনার নেট সমস্যা তসলিম সাহেব, আপনার কথাও তো আসে না। স্যার তাসলিম স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্যার। আপনার নেট, আপনার সমস্যা ভাই। আপনি আচ্ছা, একটু ঠিক আছে, এদিক স্যার। সেদিক নড়াচড়া করেন, তাহলে ঠিক হয়ে যাবে জি ইনশাআল্লাহ। স্যার, আমি ঠিক করতেছি। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমরা 2 নম্বর প্রশ্নটা পড়ি। মৃত্যুদণ্ডে দণ্ডনীয় কোন অপরাধের তদন্ত যদি 120 দিনের মধ্যে সমাপ্ত না হয়, তবে আসামি কি পেতে পারে? জামিনে মুক্তি পেতে পারে। তো এই জায়গা যত প্রশ্ন আছে ইনশাল্লাহ পারবেন, সব মনোযোগ দিয়ে পড়বেন। আর মূল আলোচনা যদি বুঝে থাকেন, তাহলে এই জায়গা যত প্রশ্ন আছে 95% এমনি পারার কথা। আর স্যার, আমার কখনো একটা প্রশ্ন প্রশ্ন মুখস্থ আছে, স্যার। করবেন না, আগে কি ডান সাইডে উত্তর ঢেকে রেখে পড়বেন। হ্যাঁ নির্মল, কি প্রশ্ন করবেন বলেন। স্যার, আমার একটা প্রশ্ন হচ্ছে কি, তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এনাকে যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয়, তারপরেও উনি কি রিমান্ডের আদেশ দিতে পারবে না? না, অলরেডি আলোচনা করছি, বর্তমানে সংশোধনী অনুসারে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে বিশেষ ক্ষমতা দিলেও কি পারবে না। বর্তমানে বিশেষ ক্ষমতা শুধু কারে দিলে পারবে? তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেটে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেটের বিশেষ ক্ষমতা দরকার নাই, উনি পদাধিকার বলে রিমান্ড মঞ্জুর করতে পারে। স্যার, 17 আরেকটা নম্বর। প্রশ্ন স্যার। হ্যাঁ বলেন। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি বিশেষ ক্ষমতা দেওয়া হয় সেই ক্ষেত্রে পারে, কিন্তু এমনি আর পারবে না, তাই তো? জি। ঠিক আছে স্যার, ধন্যবাদ। আচ্ছা, আমরা 17 নম্বর প্রশ্নটা পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধির 167(5) ধারার বিধান, অর্থাৎ 120 দিনের মধ্যে তদন্ত শেষ না হলে আসামিকে জামিনে মুক্তি দিবে না, মানে দিতে হবে, এই বিধানটি প্রযোজ্য হবে না দণ্ডবিধির কত কত ধারা? 400 এবং 401। তারপরে প্রশ্নটাও দেখি। 167 ধারার অধীন কোন আটক আদেশ দিতে পারে না
দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট, ঠিক আছে। দ্বিতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট পারবে যদি তার কি দেওয়া হয়, বিশেষ ক্ষমতা দেওয়া হয়, কিন্তু তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট বর্তমানে বিশেষ ক্ষমতা দিলেও কি পারবে না। বুঝছেন? আর যে প্রশ্ন আছে কষ্ট করে সব করে ফেলবেন, সব বিবিআই। পীযুষ সাহেব, রিমান্ড কাকে বলে বলেন? ভালো মন্দ কিছু তো বুঝতেন। হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া। একটা ফৌজদারি মামলায় হাজির হতে বাধ্য করার বেশ কয়েকটা প্রক্রিয়া আছে। তো প্রথম যেটা আছে দেখেন, প্রথম যেটা আছে সেটা হচ্ছে সমন। সমন সম্পর্কে আছে 68 থেকে 74। এরপরে ডান সাইডে চলে আসেন, অভিযুক্তকে গ্রেফতার করে। অভিযুক্তকে গ্রেফতার করে। এখন গ্রেফতারটা কখনো ওয়ারেন্ট ছাড়া, কখনো ওয়ারেন্ট সহ। যেরকম যদি আমরা চলে নিচে যদি দেখি যে অভিযুক্তকে গ্রেফতার করার ক্ষেত্রে যদি আমরা একটু দেখি, ওই যে পর্যন্ত পড়ছি তার পরের পেজে, ওই যে ওইটা, এটা, হ্যাঁ, ওই যে হাজির হতে বাধ্য করার প্রক্রিয়া। ওই যে দেখেন সমন দ্বারা আছে কত? হ্যাঁ, 68 থেকে 74। আর অভিযুক্তকে গ্রেফতার করে যেটা এটা নিচে চলে আসেন। গ্রেফতার তো অ্যাকচুয়ালি কখনো ওয়ারেন্ট সহ করে, কখনো ওয়ারেন্ট ছাড়া করে। তো ওয়ারেন্ট ছাড়া আমরা এই যে এতক্ষণ ধরে আলোচনা করছি গত ক্লাসে, 54, 55, 57, 151, এই সকল ক্ষেত্রে করা হলো ওয়ারেন্ট ছাড়া। আর বাম সাইডে দেখেন গ্রেফতারি পরোয়ানা সহ, মানে ওয়ারেন্ট সহ করে, এই সংক্রান্ত বিধিবিধান আছে কত? 75 থেকে 86। তো তাহলে এখানে আমরা পড়বো না, জাস্ট ধারণা দিলাম যে অভিযুক্তকে মানে একজন আসামিকে হাজির করার দুইটা প্রক্রিয়া অলরেডি দেখলাম। একটা হলো সমন, আর একটা হচ্ছে কি গ্রেফতার। আর মাঝে আর একটা আছে দেখেন, হুলিয়া ও ক্রোক। এটা আছে 87 থেকে 89। হুলিয়া ক্রোক আছে 87 থেকে 89। তো এখন পরের পেজে চলে আসে, আমরা প্রথমে যেটা পড়বো সমন। সমন সম্পর্কে ডান সাইডে যদি দেখেন 68 থেকে 74 এবং 94 থেকে কত বলেন? 95। সমন আসলে কাকে বলে? এখানে পড়ার আগে সমন সম্পর্কে আপনারা সবাই একটু জানেন, তারপরেও বলি। মূল মামলায় যখন মামলা দায়ের করা হয়, বা অনেক ক্ষেত্রে মামলা দায়ের ছাড়াও অন্যান্য ক্ষেত্রেও আদালত যখন কাউকে হাজির হতে বলে বা কোনো বস্তুকে হাজির করার জন্য বলে, তখন প্রতিপক্ষরে যে নোটিশটা দেয় সেটাকে কি বলে? সমন। সমনের মাধ্যমে তাকে অবগত করা হয় যে আপনার বিরুদ্ধে এই মামলা চলমান আছে, বা আপনাকে নির্দেশ দেওয়া হলো অমুক দলিল আদালতে হাজির করার জন্য। এটাই হচ্ছে সমন। তো ফৌজদারি কার্যবিধি অনুযায়ী আন্ডারলাইন করেন, দুই ধরনের সমন দুই ধরনের হতে পারে। মানে ফৌজদারি কার্যবিধি অনুসারে সমন হচ্ছে দুই প্রকার। একটা হলো কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন, এটা হলো 68 থেকে 74। আর একটা হলো কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য, এটা হলো 94 আর 95। তাহলে কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন, এটা আছে কত? 68 থেকে 74। আর কোন দলিল বা অন্যান্য জিনিস হাজির করার জন্য সমন, এটা আছে কত? 94 থেকে 95। তো প্রথমে আমরা চলে আসি কোন মানে ধারা 68 থেকে 74-এর। এ জায়গা আমার ধারা না জানলেও চলবে, আমরা এই জায়গা মূল ওই ধারায় কি বিষয়বস্তু আছে এতটুকু মনে রাখলেই হবে। কোন ধারায় কি আছে এটা না জানলেও চলবে। তো প্রথমে যদি আমরা দেখি যে আদালত যে ব্যক্তিকে আদালতে হাজির করতে চায় তার বরাবর সমন ইস্যু করবে। তারপরে আদালত সমন প্রদান করে। সমন আন্ডারলাইন করবেন, পুলিশ অফিসার কর্তৃক বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোন সরকারি কর্মচারী কর্তৃক জারি হবে। তাহলে সমন জারি করবে কে কে? পুলিশ অফিসার বা সরকার কর্তৃক নিয়োগকৃত ব্যক্তি বা কোন সরকারি কর্মচারী। যার বরাবর সমন জারি করা হয় সম্ভব হলে তার নিকট ব্যক্তিগতভাবে বল দিবেন, সমনের একটি কপি দিয়ে আসতে হবে। এটা ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে যে যারে
সমন দেওয়া হবে তারে সমনের কয়টা কপি দিতে হবে? একটা কপি দিয়ে আসতে হবে। সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের শাবলক পুরুষ কেটে দেন। শাবলক পুরুষ কেটে লেখেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি বা শাবলক ব্যক্তি লিখলেই হলো। শাবলক ব্যক্তি সে পুরুষ হতে পারে, সে মহিলা হতে পারে। এই ব্যক্তিটা আসছে 2025-এর সংশোধনীতে। আগে সিআরপিসি তে ছিল শাবলক পুরুষ, সিপিসি তে ছিল শাবলক যে কোনো ব্যক্তি। এখন সিআরপিসি সিপিসি দুইটাই একই, শাবলক যে কোনো ব্যক্তি। ধরেন মামলা করা হয়েছে নির্মলের বিরুদ্ধে, নির্মল নাই, নির্মলের ওয়াইফ আছে, তাহলে নির্মলের ওয়াইফের কাছে সমন দিতে পারবে। বুঝছেন? কয়টা কপি দিবে? একটা। এখন আপনাদের একটা এডিশনাল পেজ দিছি, পান নাই কে কে আজকে? ওই পেজে চলে আসেন। লালন সাহেব পাইছেন? একটা পেজ দিছি আজকে, পাইছেন? কে কে পান নাই? আমাদের কি কয়জন লোক হয়েছে গোনেন তো? আচ্ছা, আমরা এখানে ধারা 69টা দেখেন, 2025-এর সংশোধনীতে সংযোজন করতে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি। কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর সেকেন্ড অ্যামেন্ডমেন্ট অর্ডিন্যান্স 2025 ধারা 69 ধারার উপধারা 3-এর উপধারা 4-এর নতুন করে যুক্ত করে নিম্নলিখিত বিধান করা হয়েছে। আমার এই উপধারার দরকার নাই, আমরা মনে রাখবো কত ধারা? 69। আর 69 মনে না রাখলেও সমস্যা নাই, আপনি জাস্ট মনে রাখবেন যে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি কবে করছে? 2025 সালে। আদালত পূর্ববর্তী ধারাগুলোতে উল্লেখিত সমন জারির পন্থা সমূহের অতিরিক্ত হিসেবে, আন্ডারলাইন করেন, অতিরিক্ত হিসেবে, মানে আগের যে পদ্ধতি আছে তা তো আছেই, তার অতিরিক্ত হিসেবে নির্দেশ দিতে পারে যে সমনটি ইলেকট্রনিক মাধ্যমে, যেমন শর্ট মেসেজ সার্ভিস SMS, নাকি ভয়েস কল, তাৎক্ষণিক বার্তা পরিষেবা, ইলেকট্রনিক মেইলের মাধ্যমে জারি করার বা এই ধরনের পরিষেবার প্রমাণ রেকর্ড সহ সংরক্ষণ করতে হবে। তো তাহলে এখন বর্তমানে SMS এর মাধ্যমে জারি করা যায়, ভয়েস কলের মাধ্যমে যায়, তাৎক্ষণিক বার্তা পরিষেবা যেরকম আমাদের হোয়াটসঅ্যাপ, ইমো, এগুলা যেগুলো আছে, বা ইমেইলের মাধ্যমেও জারি করা যাবে। তবে জারি আপনি আপনার মতো করলে হবে না, অবশ্যই আদালতে দেখাইতে হবে যে জারি হইছে, যে সিন করছে নাকি ডেলিভার্ড। তো বিষয় হচ্ছে যে আমাদের SMS যেটা মোবাইলে যে মেসেজ আসে, আপনারা কয়জন এই মুহূর্তে পড়েন? আমরা তো পড়ি না, কারণ প্রতিদিন হাবিজাবি অনেক মেসেজের ভিতরে আসে, কেউ পড়ে না বা না পড়ে ডিলিট দেয়। আর ইমেইল, বাংলাদেশ হলো এমন দেশ, কাউরে ইমেইল করার পর আবার ফোন দিতে হয় যে তোমার মেইল করছি এটা দেখো। সবচেয়ে ভালো হয় ভয়েস কল দিলে। আচ্ছা, তো যাই হোক, ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি কত সালে করা হয়েছে? 2025। এরপরে দেখেন ধারা 70, পরিবারের শাবলক যে কোনো ব্যক্তির নিকট সমনের কপি প্রদান। 70 ধারা সংশোধন করে পুরুষ শব্দটি বাতিল করা হয়েছে। ফলশ্রুতিতে সমনে তলবি ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের শাবলক ব্যক্তির নিকট সমনের একটি কপি দিতে হবে। এই হলো 2025 সালের সংশোধনী। আমরা আইন পাঠে চলে আসি, 72 ধারাটা দেখি। আইন পাঠে আছে দেখেন, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারি। প্রজাতন্ত্রের কর্মচারী কারা? সরকারি চাকরিজীবী যারা। প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে সে যে অফিসে চাকরি করে, আন্ডারলাইন করবেন, গোল দিবেন, তার প্রধান কর্মকর্তা বরাবর সমন জারি করতে হবে। কার বরাবর? সরকারি যে যে অফিসে চাকরি করে তার ওই অফিসের যে প্রধান কর্মকর্তা তার বরাবর জারি করতে হবে। এবং এই ক্ষেত্রে দুইটা সমন জারি করে, একটা থাকবে ওনার কাছে আর একটা যাবে কর্মচারীর কাছে। স্থানীয় সীমানার বাইরে সমন জারি। স্থানীয় সীমানার বাইরে, ধরেন মামলা হয়েছে গোপালগঞ্জ, কিন্তু আসামি বাস করে কক্সবাজার, সমনটা কিভাবে যাবে সেই বিধান বলছে কত ধারায়? 73 ধারায়। আদালত তার স্থানীয় সীমার বাইরে সমন জারি করতে চাইলে যে ব্যক্তি বরাবর সমন জারি করা হবে সেই ব্যক্তি, আন্ডারলাইন করবেন, যে ম্যাজিস্ট্রেটের এখতিয়ারাধীন তার নিকট সমন প্রেরণ করবে সে উক্ত সমন জারি করবে। তাহলে যদি গোপালগঞ্জের সমন কক্সবাজার জারি করতে হয়, সরাসরি কক্সবাজারে তার ঠিকানায় পাঠাবে না, আগে পাঠাবে কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। পরে ম্যাজিস্ট্রেট আবার সেটা কি ওই জায়গার ম্যাজিস্ট্রেট, ওই ম্যাজিস্ট্রেট আবার জারি করবে। বুঝছেন? তাহলে সমন সংক্রান্ত আপনার ধারা টারা মনে না রাখলেও চলবে, জাস্ট মনে রাখতে হবে ইলেকট্রনিক মাধ্যমে সমন জারি আছে বর্তমানে।
তলবি ব্যক্তিরে পাওয়া না গেলে কারে সাবালক যে কোনো ব্যক্তি সমানের একটা কপি, আর সরকারি কর্মকর্তা হলে কয়টা, দুইটা কপি প্রধান কর্মকর্তার কাছে দিতে হবে। আর এখতিয়ারের বাইরে হলে 73, ওই যে এলাকায় বাস করে সেই এলাকার ম্যাজিস্ট্রেটের কাছে। এই এতটুকু মনে রাখলে ইনশাল্লাহ হবে। আমরা চলে এসে দলিল হাজির করার জন্য সমন। দলিল বলতে আমাদের অনেকের ধারণা আছে যে দলিল বলতে বোঝায় ওই যে যে স্ট্যাম্পে বড় বড় যে কার্টিস পেপারে যা আমরা যে মানুষরা আটকায় রাখে বা ওই ইয়া করে, ওই দলিল। দলিল বলতে কিন্তু আমরা অলরেডি জানি বা সামনে জানবো যে আপনারা এই যে যে পড়তেছেন এটাও একটা কি দলিল। এই যে আমাদের যে এডিশনাল পেজ এটাও একটা দলিল। তো কোন দলিল হাজির করার জন্য সমন এটা আছে কত ধারায়, 94। আন্ডারলাইন করবেন, তদন্ত, অনুসন্ধান বা বিচার বা অন্য কোনো কার্যক্রমের জন্য প্রয়োজনীয় কোনো দলিল হাজির করার জন্য আদালত সমন ইস্যু করতে পারে, বা গোল দিবেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে। তাহলে এখানে অনেক কথা আছে যে দলিল হাজির করার জন্য আদালত সমন দিতে পারে তদন্ত পর্যায়ে, অনুসন্ধান পর্যায়ে, অথবা কি বিচার পর্যায়ে বা অন্য কোনো পর্যায়েও পারে। আবার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও লিখিত আদেশ দিতে পারে। লিখিত আদেশ মানে হচ্ছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাও সমন দিতে পারে কোন দলিল হাজির করার জন্য। বুঝছেন? কখন পারে? তদন্ত, অনুসন্ধান, বিচার বা অন্য কোনো কার্যক্রমে। সুতরাং সুতরাং 94 ধারায় আদালত সমন জারি করে বা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিখিত আদেশ দ্বারা দলিল উপস্থাপন করার আদেশ দিতে পারে। তবে থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা নিম্নলিখিত দলিল উপস্থাপন করার জন্য লিখিত আদেশ দিতে পারে না। এটা আপনাদের পুরাতন বইতে নাই। দরকার হলে যাওয়ার সময় আমার কাছ থেকে পেজ নিয়ে যান বা শুনে যান, শুনেন যাওয়ার সময় পেজ নিয়ে যান যার বইতে নাই। বলতেছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দুই ধরনের দলিল হাজির করার জন্য সমন দিবে না। সেই দুই ধরনের দলিল কি কি? ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল, আর কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত। ওসি সাহেব কোন ব্যাংকে সমন দিয়ে বলতে পারে না যে মাহবুব সাহেবের ব্যাংক হেফাজতে আছে এমন দলিল আমার সামনে আনেন, বা ব্যাংকে কয় টাকা আছে এটা আমারে জানান। এটা ওসি সাহেব কি পারবে না। তবে পরের লাইন, ব্যাংকের হেফাজতে আছে এমন দলিল বা কোনো ব্যক্তির হিসাব সম্পর্কিত দলিল দাখিল করার জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ দিতে পারে না। কিন্তু দণ্ডবিধির, এই যে আন্ডারলাইন করতে হবে, 403, 406, 408, 409, 421 থেকে 424 এবং 465 থেকে 477 ক ধারার অপরাধের তদন্তের উদ্দেশ্যে গোল দিবেন দায়রা আদালতের অনুমতি নিয়ে। কার অনুমতি নিয়ে? দায়রা আদালতের অনুমতি নিয়ে কোনো ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদান করতে পারে। বিবিআই একটু বলি, শুনেন আগে, যে ব্যাংক হিসাব সম্পর্কিত কোন দলিল হাজির করার জন্য তো সমন দেওয়া যাবে না বা ওসি সাহেবের ক্ষমতা। তবে মামলাটা যদি হয় 403 আছে অপরাধজনক অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ। মামলাটা যদি হয় 406 অপরাধজনক বিশ্বাস ভঙ্গ। মামলাটা যদি হয় 408 এটাও বিশ্বাস ভঙ্গ। 409 বিশ্বাস ভঙ্গ। 421 থেকে 424 হচ্ছে প্রতারণা। আর 465 থেকে 477 হলো জালিয়াতি। তাহলে যদি কোনো মামলা হয় বিশ্বাসভঙ্গ, প্রতারণা বা জালিয়াতি, সেই ক্ষেত্রে দায়রা আদালতের অনুমতি নিয়ে সমন দিতে পারে। কার অনুমতি নিয়ে? পরীক্ষায় প্রশ্ন আসতে পারে যে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কোন কোন বিষয়ে কোন দলিল হাজিরের জন্য সমন দিতে পারে না, ব্যাংকের হেফাজতে আছে, তবে পারে 403, 404, 405 এগুলার ক্ষেত্রে কার অনুমতি নিয়ে? দায়রা আদালতের অনুমতি নিয়ে, বিবিআই। তবে উল্লেখিত অপরাধ ব্যতীত অপরাধ তদন্ত করার ক্ষেত্রে ব্যাংক হিসাব দাখিলের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে হাইকোর্ট বিভাগের অনুমতি নিবে। বললেন হাইকোর্ট বিভাগ। এই অপরাধগুলো ছাড়া যদি অন্য কোনো অপরাধ হয় এবং ব্যাংক হিসাব দরকার হয় তাহলে অনুমতি নিতে হবে কার? হাইকোর্ট। আর ওইগুলার ক্ষেত্রে অনুমতি নিতে হবে কার? তাহলে আমার মনে রাখতে হবে যে কখন হাইকোর্টের অনুমতি নেই আর কখন দায়রা আদালতে। দায়রা আদালতেরটা মনে রাখা সহজ, ওই যে জালিয়াতি, বিশ্বাসভঙ্গ আর প্রতারণা, এই তিনটা ক্ষেত্রে অনুমতি লাগবে কার? দায়রা আদালত। আর অন্যান্য সকল ক্ষেত্রে কার? হাইকোর্টের।
আমরা পরের পেজে একটু চলে আসি যে চিঠি টেলিগ্রাফ সম্পর্কিত পদ্ধতি, প্রসিডিউর অ্যাজ টু লেটার্স এন্ড টেলিগ্রামস, ধারা 95। ডাক বা তার বার্তা কর্তৃপক্ষকে, তার বার্তা বুঝেন মানে টেলিফোনের কথোপকথন, ডাক বা তার বার্তা কর্তৃপক্ষকে কোনো নথি, চিঠি, কোনো বিষয় উপস্থাপন করার জন্য নির্দেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, হাইকোর্ট বিভাগ বা কে জেলা জজ। মানে জেলা জজ কেটে এখানে লেখেন দায়রা জজ, জেলা জজ কেটে লিখে দেন দায়রা জজ। পাইছেন? মানে চিঠি, ডাক, ডাক বিভাগে বা টেলিফোন সংক্রান্ত যে যে অফিস আছে তাদেরকে ওইগুলো হাজির করার জন্য আদেশ দিতে পারে জেলা ম্যাজিস্ট্রেট পারে, দায়রা জজ পারে, হাইকোর্ট বিভাগ পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট পারে, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পারে। এখানে একটা কথা লিখে রাখেন, সমন সমান সমান রিভিশন। সমনের বিরুদ্ধে প্রতিকার হলো রিভিশন। যদি পরীক্ষায় এসেই যায় যে সমনের বিরুদ্ধে প্রতিকার কি, রিভিশন। সেলফ প্র্যাকটিসের 1 নম্বর প্রশ্ন দেখেন, কোন ব্যক্তিকে আদালতে হাজির করার জন্য আদালত নিম্নলিখিত কোন কোন পন্থা অবলম্বন করতে পারে? প্রয়োগ বা হুলিয়া পারে, সমন পারে, জাতীয় পত্রিকার বিজ্ঞপ্তি পারে, উপরে কি বলেন? সবগুলো। 2 নাম্বারটা বিবিআই। কোন ব্যক্তিকে হাজির হওয়ার জন্য সমন দিতে পারে বা ইস্যু করতে পারে কে? এই জায়গা বলছে কে বলেন? বিচারিক আদালত। পাঁচ নাম্বার, সমন স্বাক্ষরিত এবং সিলমোহরকৃত হবে আদালতের প্রিজাইডিং অফিসার কর্তৃক, আর হলো সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোনো অফিসার কর্তৃক। যারা পড়েন নাই দাগাবে বিচারক কর্তৃক। বাট ওই জায়গায় বিচারকই, আদালতের প্রিজাইডিং অফিসারই কি বিচারক, আর সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোনো অফিসার এটাও বিচারকই, কিন্তু উত্তর বিচারক সরাসরি হবে না, উত্তর হবে আদালতের প্রিজাইডিং অফিসার আর সুপ্রিম কোর্ট কর্তৃক নির্দেশিত কোনো অফিসার। 6 নাম্বার, সমানে তলবী ব্যক্তিকে পাওয়া না গেলে তার পরিবারের কোন ধরনের ব্যক্তি, ঠিক করতে হবে এটা, এখন সাবালক যে কোনো ব্যক্তি। 7 নাম্বার, সমনের প্রাপ্তি স্বীকার করে গ্রহণকারী কোথায় স্বাক্ষর করবে? সমনের প্রতিলিপির কোথায়? সমনের প্রতিলিপির অপর পৃষ্ঠায়। 9 নাম্বার, প্রজাতন্ত্রের কর্মচারীর উপর সমন জারির ক্ষেত্রে উক্ত কর্মচারী যে অফিসে কর্মরত তার প্রধান বরাবর কয়টি সমন পাঠাবে? 2টি বিবিআই। 11, 14, 15 বিশেষ করে আপনাদের পুরাতন বইতে নাই, ওই যা পড়াইছি অলরেডি এটা, সেটা হলো যে দণ্ডবিধি 403, 406, 408 ধারার অপরাধ তদন্তের উদ্দেশ্যে কোন ব্যক্তির ব্যাংক হিসাব সম্পর্কিত দলিল উপস্থাপনের জন্য পুলিশ কর্মকর্তা লিখিত আদেশ প্রদানের পূর্বে কার অনুমতি নিবে? দায়রা আদালতের, নাকি? আর দণ্ডবিধি 403, 406, 408, 409 এগুলার ক্ষেত্রে, এগুলা ছাড়া অন্যান্য ক্ষেত্রে কার? হাইকোর্ট বিভাগে। এগুলা ছাড়া অন্যান্য ক্ষেত্রে হাইকোর্ট বিভাগে। তাহলে যদি আপনাদের বলি সমন কয় প্রকার? 2 প্রকার, কি কি, কার কার কাছে? ব্যক্তির কাছে, আর একটা কি বস্তুর ক্ষেত্রে, নাকি? ব্যক্তির ক্ষেত্রে হলো 68 থেকে 74, আর বস্তুর ক্ষেত্রে 94 এবং 95। কোন প্রশ্ন আছে সমন নিয়ে? দিনেশ সাহেব কিছু নাই? তাহলে আমরা পরীক্ষায় চলে যাই, তারপরে আবার পড়বো ইনশাল্লাহ। আগে সরাসরি পরীক্ষায় আসি।